আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব 2019 সালের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপে প্রাইমারি নিয়োগ পরীক্ষা থেকে যে সমস্ত অঙ্ক জ্যামিতি অংশ থেকে এসেছিল এবং 16তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ প্রভাষক নিবন্ধন পরীক্ষায় জ্যামিতি অংশ থেকে যে অঙ্কগুলো এসেছিল সেই সমস্ত অঙ্ক আপনাদেরকে আমি ব্যাখ্যা সহ সমাধান করে দেব। এবং প্রথম যে অঙ্কটা, এটা এখানে বলা আছে যে ABC একটি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? এই প্রশ্নটা করার পরে আপনাকে ক, খ, গ, ঘ চারটে অপশন দেওয়া হয়েছিল, আপনাকে সঠিক উত্তরে বৃত্ত ভরাট করতে হবে। তো দেখেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইনফরমেশনগুলো একটু লিখে রাখবেন আমি যে কথাগুলো বলি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তস্থ প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের সব বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি। এখন আপনাকে কি করতে বলা হয়েছে দেখেন তো একটু ভালো করে। এখানে বলা হয়েছে AB বাহুকে এবং AC বাহুকে বর্ধিত করবেন। আপনি যদি বর্ধিত করে দেন তাহলে এখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হলো এটা সবসময় 120 ডিগ্রি হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কারণ এই কোণটা যদি 60 ডিগ্রি হয় আর এটা যদি 120 ডিগ্রি না হয় তাহলে কিন্তু এই টোটাল এক সরল কোণ মানে 180 ডিগ্রি কখনোই হবে না। আমরা জানি এক সরল কোণ মানে 180 ডিগ্রি, এটা আপনারা ছোটোবেলা থেকেই শিখছেন। এখন দেখেন, আমি যদি এই বাহুটাকে বর্ধিত করে দিই, AC বাহুকে বর্ধিত করি, তাহলে এই টোটালটা কিন্তু দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা সরল কোণ। এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে অলরেডি এখানে যেহেতু আপনার 60 ডিগ্রি আছে, এটা অবশ্যই হবে আপনার হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাদের এটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে যে AB আর AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত। তাহলে এখানে আমার একটা বহিস্থ কোণ 120 ডিগ্রি উৎপন্ন হয়েছে, এখানে একটা বহিস্থ কোণ 120 ডিগ্রি উৎপন্ন হয়েছে। ফাইনালি আমাদের রেজাল্ট কত হবে? 240 ডিগ্রি। আপনার যে অপশনে থাকবে সেখানে আপনাকে বৃত্ত ভরাট করতে হবে। আশা করি ক্লিয়ার। এখন আপনাদেরকে দেখাবো আমি যে 2 নাম্বার যে অঙ্কটা, 2 নাম্বার অঙ্কটা একটু ভালো করে দেখেন। 2 নাম্বার অঙ্কে বলা হয়েছে যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কেমন হবে, অর্থাৎ অধিচাপে অন্তর্লিখিত কোণ এখানে অপশনে ছিল স্থূলকোণ হবে নাকি সূক্ষ্মকোণ হবে নাকি সমকোণ হবে নাকি বিপ্রতীপ কোণ হবে। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই বৃত্তের অধিচাপ কাকে বলে এবং উপচাপ কাকে বলে। এই বিষয়টা আপনাদের আর একটু ভালো করে আমি বুঝিয়ে নিই, তারপরে আমি 2 নাম্বার অঙ্কে যাব। বৃত্তের চাপ হচ্ছে 2 প্রকার, একটু ভালো করে লেখেন। চাপ, বৃত্তের চাপ হচ্ছে 2 প্রকার। 2 প্রকার। প্রথমে আছে হচ্ছে উপচাপ, আর খ নাম্বারে হচ্ছে অধিচাপ। তার মানে হচ্ছে বৃত্তের চাপ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আপনার উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। এখন আপনাদের দেখাবো যে উপচাপ কাকে বলে এবং অধিচাপ কাকে বলে। এবং উপচাপ এবং অধিচাপ থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্নই চাকরির পরীক্ষা এবং নবম দশম শ্রেণীর পরীক্ষায় তো মানে প্রায় এসে থাকে। এখন আপনাদের উপচাপ আর অধিচাপ দেখাবো যে উপচাপ কাকে বলে এবং অধিচাপ কাকে বলে। ধরেন এটা একটা বৃত্ত, এটা যদি একটা বৃত্ত থাকে, এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে আমি যদি এখানে A আর এখানে C ধরি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই যে একটা চাপ, এখানে যদি আমি B ধরি, আচ্ছা ABC, আর এখানে যদি আমি D ধরি, একটু ভালো করে দেখেন এই বৃত্তের মধ্যে এই যে রেড কালারের যে চাপটা, একটু দেখেন রেড কালারের যে চাপটা ABC, এই যে চাপটা, এই অংশটুকু শুধু, অর্থাৎ ABC চাপ, এই চাপটা হচ্ছে আপনার উপচাপ। উপচাপ, এই ছোট চাপকে বলা হবে উপচাপ। এবং ব্ল্যাক কালারের যে কালির যে চাপটা টোটালটা, অর্থাৎ A এবং DC, এই টোটাল যে চাপটা, এই বড় চাপ অর্থাৎ এই বৃহত্তর যে চাপটা, এই চাপের নামই হচ্ছে আপনার অধিচাপ। অর্থাৎ ADC, এই চাপের নামই হচ্ছে অধিচাপ। এখন এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে আপনার ব্যাস। এখন আপনি একটু লক্ষ্য করেন, এই উপচাপ কিন্তু সবসময় অর্ধবৃত্ত অপেক্ষা ছোট হবে। সবসময় উপচাপ অর্ধবৃত্ত অপেক্ষা ছোট হবে এবং অধিচাপটা অর্ধবৃত্ত অপেক্ষা
বড় হবে। তো চাপ দুই প্রকার, একটা হচ্ছে অধিচাপ, একটা হচ্ছে উপচাপ। তার মধ্যে উপচাপটা হবে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট এবং অধিচাপটা হবে অর্ধবৃত্ত অপেক্ষা বড়। তো এখন আমরা যদি এই চাপের মধ্যে, যেমন এটা একটা চাপ, এসি একটা চাপ, এটা হচ্ছে কি চাপ? উপচাপ। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। দেখেন আমি যদি উপচাপে অন্তর্লিখিত কোণ অঙ্কন করি, এই কোণটা দেখেন, এই কোণটা সবসময় হবে স্থূলকোণ। একটু ভালো করে দেখেন, এই কোণটা হবে স্থূলকোণ, স্থূলকোণ। আর আপনি যদি অধিচাপের মধ্যে কোনো কোণ অঙ্কন করেন, যে অধিচাপের মধ্যে অন্তর্লিখিত যে এই যে কোণটা তৈরি হইল, এই কোণটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ এমনিতেই বোঝা যাচ্ছে যে আপনাকে মনে রাখার জন্য আপনি মনে রাখতে পারবেন। চাপের ক্ষেত্রে আমরা জানি অধিচাপটা বড় হয়, অধিচাপটা হচ্ছে বড় হবে এবং এই উপচাপটা হবে ছোট। কিন্তু কোণের সময়ে আমরা যদি কোণ অঙ্কন করি তাহলে এই অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে বড় কোণ অর্থাৎ স্থূলকোণ, এবং এই উপচাপে অন্তর্লিখিত কোণ হবে বড় কোণ অর্থাৎ স্থূলকোণ। এই চিত্র সহ একটু ভালো করে নোট ডাউন করলে আপনাদের ভালো হয়। এই উপচাপ যেটা, এটাই হচ্ছে আপনাদের উপচাপ আর এটাই হচ্ছে অধিচাপ। তার মানে অধিচাপের অন্তর্লিখিত যে কোণটা হবে সেটা সব সময় সূক্ষ্মকোণ হবে। আমাদের 2 নং অঙ্কের ব্যাখ্যা শেষ। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটা কেমন হবে? এটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ। আমাদের অপশনে সূক্ষ্মকোণ থাকবে, স্থূলকোণ থাকবে, সমকোণ থাকবে বা বিপ্রতীপ কোণ, এরকম কিছু থাকবে। যেখানে সূক্ষ্মকোণ থাকবে সেখানে আপনাকে কী করতে হবে? বৃত্ত ভরাট করতে হবে। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব 3 নাম্বার যে অঙ্কটা। দেখেন জ্যামিতি থেকে 3 নাম্বার যে অঙ্কটা, এটা হচ্ছে 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা এসেছিল। 3 নাম্বার যে অঙ্কটা, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? একক ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ বলা আছে এখানে, যে দেওয়া আছে ব্যাসার্ধ হচ্ছে r=1। যেহেতু বলা আছে একক ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ বলা হয়েছে 1, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। একটু ভালো করে দেখেন, ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা সবাই জানি, পাই r²। তাহলে r এর পরিবর্তে আমরা যদি 1 বসাই, এটাই হচ্ছে অ্যান্সার, বর্গ একক। তাহলে 3 নাম্বার অঙ্কের সঠিক সলিউশন হবে পাই বর্গ একক। যেখানে আপনার পাই বর্গ একক আছে অপশনে, সেখানে বৃত্ত ভরাট করতে হবে। এখন 4 নাম্বার যে অঙ্কটা, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে। একটু ভালো করে দেখেন, এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা এসেছে। 4 নাম্বার অঙ্কটা এসেছে প্রাইমারি নিয়োগ পরীক্ষায়। তো একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1, অনুপাত 2, অনুপাত 3। ত্রিভুজটি কোন ধরনের? এখানে বলা হয়েছে এটা কি সমকোণী ত্রিভুজ, নাকি সূক্ষ্মকোণী ত্রিভুজ, নাকি স্থূলকোণী ত্রিভুজ, এই টাইপের প্রশ্ন করা হয়েছে। এখন আপনার শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম, যে যেহেতু 3টা অনুপাত দেওয়া আছে, এই ছোট 2টা অনুপাতের যোগফল যদি বড়টার সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। একটু ভালো করে দেখেন, এই ছোট 2টা অনুপাত হচ্ছে, মানে প্রথম 2টা অনুপাত হচ্ছে 1 আর হচ্ছে 2 = 3, যেটা এই পরের বৃহত্তর অনুপাতের সমান, তাই এটা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ টেকনিকটা একটু ভালো করে লক্ষ্য করেন। যদি এরকম করে বাহু না দেওয়া থাকে, অর্থাৎ কোণের অনুপাত দেওয়া থাকে, যদি এরকম করে কোণের অনুপাত দেওয়া থাকে তাহলে আপনি দেখবেন প্রথম 2টার অনুপাত যদি, অনুপাতের যোগফল যদি আপনার এই বৃহত্তর কোণের অনুপাতের সমান হয়, তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এখন 5 নাম্বার অঙ্কের ব্যাখ্যাটা একটু দেখেন। 5 নাম্বার অঙ্কে বলা হয়েছে, এটাও 2019 সালে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় দ্বিতীয় ধাপে এসেছিল। 40 ডিগ্রি এর পূরক কোণ কোনটি? এখন পূরক কোণ কাকে বলে? 2টি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ 2টি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলে। যেমন ধরেন একটা হচ্ছে 30 ডিগ্রি আর আরেকটা হচ্ছে 60 ডিগ্রি, এই 2টা মিলে কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি এবং এই 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ 2টি কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি পাওয়া যায় তাহলে একটাকে অপরটির পূরক কোণ বলা হয়। এখন আপনার পরীক্ষায় কি এসেছে? 40 ডিগ্রির পূরক কোণ।
তাহলে 40 ডিগ্রি এর পূরক কোণ আমাকে কি করতে হবে 90 ডিগ্রি থেকে এই যে যার পূরক কোণ বের করতে বলা হবে এটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এই 90 থেকে এই 40 মাইনাস করলে 50 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের সলিউশন। অর্থাৎ 40 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি, কারণ 50 এবং 40 যোগ করলে 90 পাওয়া যায়। তো এখানে যেহেতু সম্পূরক কোণটা আসে নাই, তারপর আমি বলে দিই সম্পূরক কোণ জিনিসটি কি। আসলে সম্পূরক কোণ এটাও পরীক্ষায় আসে। সম্পূরক কোণ দুইটি কোণকে যোগ করলে, অর্থাৎ দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তাহলে ওই দুটি কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। যেমন যদি এরকম থাকতো যে 30 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, সম্পূরক কোণ, তাহলে 180 ডিগ্রি থেকে এই 30 ডিগ্রি কী করতে হবে, 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করতে হবে। অর্থাৎ 30 ডিগ্রি যদি আমরা মাইনাস করি তাহলে 150, অর্থাৎ 150 ডিগ্রি হবে এই 30 ডিগ্রি এর সম্পূরক কোণ। পূরক কোণের বেলায় আমাদের মনে রাখতে হবে পূরক কোণের সময় দুটি কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয় একটা আরেকটার পূরক কোণ, এবং সম্পূরক কোণের সময় এই দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা আরেকটার সম্পূরক কোণ বলা যায়। এখন আমরা সমাধান করব 6 নাম্বার যে অঙ্কটা। একটু ভালো করে দেখেন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4, 5 এবং 3। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা তো সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সাধারণত আমরা ম্যাক্সিমাম জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু শুধুমাত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে কিন্তু সকল ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় আপনি বের করতে পারবেন না যদি আপনি সিস্টেম না জানেন। যেমন আপনার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর যে ত্রিভুজের দুটি বাহু দেওয়া থাকবে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ab ইন্টু সাইন থেটা। তো দেখেন একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু আপনি জ্যামিতি এক্সপার্ট হতে পারবেন। আরেকটি কথা আমি বলি, আপনি যদি ম্যাথমেটিক্সে এক্সপার্ট হতে চান তাহলে সবসময় শর্টকাট টেকনিক বাদ দিয়ে একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন। আপনি যখন বুঝে অঙ্কগুলো সলভ করতে পারবেন তাহলে অ্যাকচুয়ালি আপনি অঙ্কর মজাটা বুঝতে পারবেন, এবং পরবর্তীতে কিন্তু এক্সপার্ট হয়ে গেলে অঙ্কগুলো ইজিলি আপনি নিজেই শর্টকাট টেকনিকের মাধ্যমে বা 3 লাইন 4 লাইন কিন্তু আপনি মনে মনে সলভ করে ফেলতে পারবেন। এর জন্য আমি সবসময় বলবো ম্যাথ সাবজেক্টটা সবসময় শর্টকাট না করে আপনি একটু বিস্তারিত বোঝার চেষ্টা করবেন, তারপরে নিজে আপনি দেখবেন অল্প সময় সমাধান করতে পারবেন। তো যাই হোক, এখন যেটা দেখাবো এখানে একটা টেকনিক আছে। এটাকে যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, দেখেন একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য 4, 5 আর 3, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ 3 বাহু সমান না। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে হলো আমি ইচ্ছা করলে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b এবং s মাইনাস c দিয়েও করতে পারবো। কিন্তু আমরা একটা টেকনিক জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ এই যে সমকোণ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা কয়েকটা বাহুর অনুপাত বের করে রাখছি। আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় 8ম শ্রেণী, 9ম, 10ম এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় হাতে গোনা 6 থেকে 7টি অনুপাত মুখস্থ করে রাখলে যে কোনো অঙ্ক কমন পড়ে। তো দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহুর অনুপাত এরকম হয় 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, তারপর হচ্ছে 9, 12, 15, 1, 1, √2, 1, 2, √3। মোটামুটি এখানে যে কয়টা আমি লিখে দিয়েছি এই কয়েকটা থেকেই যে কোনো অঙ্ক 9ম, 10ম শ্রেণী, 8ম শ্রেণী এবং চাকরি পরীক্ষা, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ রিলেটেড যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে এখান থেকেই আমাদের প্রশ্নগুলো কমন পড়ে থাকে। তো তার মানে হচ্ছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 3 থাকে আর 4 থাকে তাহলে অপর বাহুটা অবশ্যই 5 হবে। একটু ভালো করে দেখেন, আর একটু বোঝাচ্ছি। মনে করেন এটা একটা সমকোণ DEF, একটা সমকোণী ত্রিভুজ। এখন এই বাহু যদি আপনার 15 দেওয়া থাকে, এই বাহু যদি 12 দেওয়া থাকে, এই বাহু কত? অবশ্যই পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করবেন। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন দেখেন আমাদের কিন্তু এই সূত্র এর সাহায্যে আমরা বের করে রাখছি, পরীক্ষা হলে এত কষ্ট করার দরকার নাই। এখানে 15 আছে, এখানে 12, অবশ্যই এখানে 9 হবে। যেমন যদি এরকম থাকতো,
একটা সমকোণী ত্রিভুজ আপনার পরীক্ষায় দেওয়া আছে এরকম, একটু ভালো করে দেখেন, এরকম একটা সমকোণী ত্রিভুজ আপনার এখানে দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে এখানে এ বি সি, তো এখানে আছে আপনার হচ্ছে কি বলে √3 দেওয়া আছে, এখানে হচ্ছে 1, তাহলে এই বাহুটা কত? দেখেন 1 দেওয়া আছে এবং √3 দেওয়া আছে, তাহলে অবশ্যই এই বাহুটা আপনার 2 হবে। এই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন অতি অল্প সময়ে সমাধান করার জন্য। এই যে 3 4 5 6 8 10 5 12 13 9 12 15 1 √2 1 √3 এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। তাহলে দেখেন এই অঙ্কটা আমরা কত সহজে সমাধান করি। 6 নাম্বার অঙ্কটা এখন আসেন। এখানে বলা হয়েছে এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 3 4 5। তাহলে আমরা তো সবাই জানি যে 3 4 5 যদি কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হয় তাহলে দৈর্ঘ্য হয়, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। এই যে আমাদের কমন পড়ে গেছে, দেখেন তো এটা 2019 সালে দ্বিতীয় ধাপে প্রাইমারি নিয়োগ পরীক্ষা আসছে। একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 4 5 আর 3, দেখেন 4 5 আর 3, তার মানে অবশ্যই এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা দেখেন, ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। আমি আবার বলতেছি, সমকোণী ত্রিভুজের বাহুর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 4 × 3, অর্থাৎ এই সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল হবে। এখন যদি আমি এই 2 দ্বারা 4কে কাটি তাহলে 6 বর্গ একক। দেখেন কত সহজে আমরা সমাধান করলাম 6 নাম্বার অঙ্কটা। একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4 5 এবং 3 দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই সিস্টেমগুলো জানতে চাইলে আপনাকে কিন্তু একটু বেশি করে পড়াশোনা করতে হবে, তাহলেই আপনি শর্টকাট টেকনিকের মাধ্যমে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব 7 নাম্বার অঙ্কটা, একটু ভালো করে দেখেন। একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার এবং পরিধি হচ্ছে 8 মিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? এটাও 2019 সালে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এসেছে। তো দেখেন একটা বৃত্ত দেওয়া আছে, তো এই বৃত্তের মধ্যে কি আছে? আমরা সবাই জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তো বৃত্তের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গ মিটার, তার মানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ মিটার। 1 নং সমীকরণ দিলাম। এখন বলা হচ্ছে বৃত্তের পরিধি 8। আমরা সবাই জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটা হচ্ছে তাহলে 8। 2 নং সমীকরণ দিলাম। আবার বলছি, আমরা জানি সবাই বৃত্তের ব্যাসার্ধ যখন আর, বৃত্তের পরিধি 2πr আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এখন আমরা যদি এই 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, πr²কে এটা দ্বারা ভাগ করলাম 2πr, আর 16কে ভাগ করব 8 দ্বারা, অর্থাৎ দুটি সমীকরণকে, একটা সমীকরণকে যদি আরেকটা সমীকরণ দ্বারা যদি আমরা কোনো ভাগ করি তাহলে এটার বাম পক্ষকে ঠিক এটার বাম পক্ষ দ্বারা ভাগ করতে হবে এবং 1 নংয়ের ডান পক্ষকে ঠিক 2 নংয়ের ডান পক্ষ দ্বারা ভাগ করতে হবে। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখেন, কাটা গেল, 8 দিয়ে যদি কাটি 8 থাকে, তার মানে ফাইনালি এখানে থাকবে হচ্ছে r/2 এরকম। তাহলে দেখেন একটু ভালো করে, আর যদি গুণ করি 8r আর হচ্ছে আপনার 16 দুগুণে 32 অ্যান্ড ফাইনালি r = 4। তো এই 4 মিটার এটাই হচ্ছে ব্যাসার্ধ। এই যে r এর মান বের হয়ে গেল 4 মিটার। তো 7 নম্বর অঙ্কে কী বলা হয়েছিল? বৃত্তের ক্ষেত্রফল 16 এবং পরিধি 8 মিটার, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আমার 4 মিটার। এটাই হচ্ছে সলিউশন। একটু ভালো করে লক্ষ্য করেন, আমার সাথে সাথে যদি আপনারা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করেন পড়ার টেবিলে, তাহলে আশা করি আপনাদের ম্যাথমেটিক্সে এক্সপার্ট হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। 8 নাম্বার অঙ্কটা, দুই সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট কোনটি? অর্থাৎ 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট, এটা কোন ধরনের কোণ? আমরা সবাই জানি যে 90 ডিগ্রি যদি থাকে সমকোণ, 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে, এবং যদি 90 ডিগ্রি থেকে বড় হয় কোনো একটা কোণ, 90 ডিগ্রি অপেক্ষা যদি বড় হয় তাকে আমরা বলি স্থূলকোণ বলি আমরা। আর যদি এই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয় কোন একটা কোণ, এই ছোট কোণকে আমরা বলি সূক্ষ্ম কোণ বলি আমরা।
যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাহলে সূক্ষ্মকোণ বলি, 90 ডিগ্রি অপেক্ষা বড় হলে স্থূলকোণ বলি। কিন্তু এখানে কথা আছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, কত বড়? সেটা অবশ্যই 180 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। আর যদি 180 ডিগ্রি হয় কোনো একটা কোণ তাহলে সেটা হবে সরল কোণ, এক সরল কোণ। এটা আমরা ছোটোবেলা থেকে শিখছি যে 180 ডিগ্রি সমান হলে হবে সরল কোণ, এবং 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট হলে স্থূলকোণ, এবং 90 ডিগ্রি অপেক্ষা 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট হলে স্থূলকোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে সূক্ষ্মকোণ হবে, আর 90 ডিগ্রি সমান হলে সমকোণ। কিন্তু আজকে বলা হয়েছে যে দুই সমকোণ অপেক্ষা বড়। দেখেন একটু ভালো করে দেখেন, এখানে বলা হয়েছে যে দুই সমকোণ অপেক্ষা বড়। তাহলে দুই সমকোণ অপেক্ষা বড় মানে হচ্ছে, দেখেন একটা আমি লিখে দিই সংজ্ঞাটা এইভাবে, 180 ডিগ্রি থেকে যদি বড় হয় প্রবৃদ্ধ কোণ বলে এটাকে, প্রবৃদ্ধ কোণ। আর যদি 360 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, দেখেন একটু ভালো করে, যদি কোনো একটা কোণের পরিমাপ এমন হয় যে 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এই কোণটাকেই বলা হবে প্রবৃদ্ধ কোণ। এই 180 ডিগ্রি মানেই হচ্ছে দুই সমকোণ, দুই সমকোণ, কারণ এক সমকোণ মানে 90 ডিগ্রি, আর 360 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 4 সমকোণ। তার মানে দুই সমকোণ অপেক্ষা বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট। এইখানে যে কোণটা থাকবে এ দ্বারা আমি বোঝাইলাম সেই কোণটা, এই কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। এখানে আপনাদের অপশন ছিল হচ্ছে এই অঙ্কের মধ্যে, আমি একটু বলে দিই। অপশনটা ছিল হচ্ছে যে দুই সমকোণ অপেক্ষা বড় ও 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কোণ কি বলে? অপশনে ছিল এটা কি সম্পূরক কোণ, নাকি স্থূলকোণ, নাকি বিপ্রতীপ কোণ, নাকি প্রবৃদ্ধ কোণ। অ্যান্সার হবে প্রবৃদ্ধ কোণ। বিপ্রতীপ কোণ কিন্তু হবে না, অনেকে মনে করতে পারেন বিপ্রতীপ কোণ, কারণ বিপ্রতীপ কোণটাও আপনাদের একটু ক্লিয়ার করে দিই। বিপ্রতীপ কোণের ঝামেলাটা, দুইটি রেখা যদি পরস্পরকে ছেদ করে এভাবে, দুইটি সরল রেখা যদি পরস্পরকে এভাবে ছেদ করে, তাহলে এখানে এই যে পরস্পরকে ছেদ করলো, এখানে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। এবং বিপ্রতীপ কোণ হচ্ছে এরকম যে এটার বিপ্রতীপ কোণ হচ্ছে ঠিক অপোজিট পাশের যেটা এটা, এবং এই সিওবি, এই সিওবি এটার বিপ্রতীপ কোণ হবে ঠিক এই যে বিপরীত পাশে যে কোণটা আছে, এত এর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ হবে হচ্ছে এ ও ডি। দেখেন এই বিপ্রতীপ কোণটা আমরা সবাই ক্লাস 6-এ শিখেছিলাম এরকম, এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা এবং এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা। তো এখন দেখেন অ্যাট লাস্ট মেবি 9 নম্বর অঙ্কটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ক্লাসটি শেষ করবেন ইনশাআল্লাহ। দুইটি পরস্পর পূরক কোণের মধ্যে একটি যদি 35 ডিগ্রি হয়, অর্থাৎ দুটি, প্রশ্ন আরেকবার দেখি, দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান যদি 35 হয়, অপর কোণটির মান কত? পূরক কোণ। এটার আলোচনা হ্যাঁ এর আগে করা হয়েছে 5 নম্বর অঙ্কে। 35 ডিগ্রি এর পূরক কোণ, পূরক কোণ। তাহলে কী করতে হবে? যেহেতু পূরক কোণ 90 ডিগ্রি থেকে আমাদের 35 মাইনাস করতে হবে, সো আমাদের রেজাল্ট হবে 55 ডিগ্রি। তাহলে অপশনে যেখানে আমাদের 55 ডিগ্রি থাকবে সেখানে আমাদের কি করতে হবে? বৃত্ত ভরাট করতে হবে। তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে বিগত বছরের সরকারি চাকরির পরীক্ষা প্রশ্ন অ্যানালাইসিস করে আমি জেমিনি থেকে আরও 2টি বা 3টি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।